तो भगवान की कसम खा के बोल मैं कैसा आदमी हूँ। मैंने आपके जैसा हरामी आदमी दुनिया में नहीं देखा है। হ্যালো পিপল, আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গত 3 দিনে 3টা মুভি দেখলাম। ছবি 3টা হলো দেভারা, কাঙ্গুয়া আর সিকান্দার কা মুকাদ্দার। আমি শুধু বলবো যে এই ছবি 3টা আমার কাছে কেমন লেগেছে, কোন ছবিটা বেশি ভালো লেগেছে, কোন ছবিটা দ্বিতীয় এবং কোন ছবিটা হয়েছে তৃতীয়। সেই তুলনামূলক একটা বিবরণী আমি আপনাদের দেব। প্রথমে আমি শুরু করি কাঙ্গুবা দিয়ে। কাঙ্গুবা হলো একটি তামিল ভাষার মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম, যার পরিচালকের দায়িত্ব ছিলেন শিবা। গ্রিন স্টুডিও আর ইউভি ক্রিয়েশন দ্বারা প্রযোজিত। এই ছবিতে আপনারা দেখতে পাবেন সূর্যার দ্বৈত চরিত্র। দুই ধরনের চরিত্রে সে অভিনয় করেছে। একটি হলো 1070 সালের এক উপজাতীয় যোদ্ধার চরিত্র, আরেকটি 2024 সালের এক ডান শিকারীর গল্প অনুসরণ করে এমন একটা চরিত্র। কোনো এক রহস্যজনকভাবে এই দুটো চরিত্রের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কথা আমরা এই মুভিতে জানতে পারিনি, কিন্তু আশা করি পরবর্তী সিনেমাটাতে পরিচালক মহোদয় ভালোভাবে উপস্থাপন করবেন। গত 14ই নভেম্বর 2024 সালে এই ছবিটি গ্লোবাল প্রিমিয়ার হয়েছিল, আর তারপর থেকে এটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায়। সূর্যার অভিনয় এই ছবির প্রাণ, আর একমাত্র সূর্যার জন্য হলেও এই ছবিটা দেখা উচিত। তবে আসলে সত্যি কথা বলতে ছবিটা আসলে সূর্যাময় বলতে গেলে কি, সেজন্য তার এতটাই পুরো ছবির জুড়ে তার অস্তিত্ব, আসলে তার অভিনয় যদি একটু খারাপ হতো তাহলেই ছবি শেষ। সুতরাং আমি বলতে পারি যে এই ছবির প্রাণ হচ্ছে সূর্যার অভিনয় এবং সূর্যা নিজে। সূত্র অনুসারে আগামী 13ই ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটি মুক্তি দেওয়া হবে। তো আপনারা যারা দেখেননি এখনও, সেই ছবিটা এখনও দেখতে পারবেন। আর এই পর্যন্ত এই ছবিটি 1 মাসও হয়নি মুক্তি পেয়েছে। এমতো অবস্থায় এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে দেওয়াটা আসলে খুব চ্যালেঞ্জিং বলা যেতে পারে। এই ছবিটা আপাতমস্তক কাহিনী থেকে শুরু করে পুরো ছবিটাই আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। ছবিটি IMDbতে 5.3 রেটিং দেওয়া আছে, কিন্তু আমি দেব 7, কারণ এই নাম্বারটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। ছবিটা আসলে যথেষ্ট পরিমাণে ভালো, যথেষ্ট পরিমাণে একটি অনেকে আমি দেখেছি কিছু যারা ব্লগার আছে তারা বলছে হেই হেই চিলেচিলি সারা মুভি জুড়ে, কিন্তু ওটা আসলে প্রয়োজন ছিল ওই একটা ফিল দেওয়ার জন্য, যে কোন 1070 সালে যে প্লটটা তৈরি করার জন্য ওটার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে। তারা যে অ্যাগ্রেসিভ, তারা যে একটা বন্য, তার মানে একটা জানোয়ারের মতো যে একটা তাদের ভিতরে যে সত্তাটা, সেই সত্তাটার বহিঃপ্রকাশ ওই চিল্লাচিল্লি বা ওই শাউটিংয়ের মাধ্যমে আমার মনে হয় এটা বেরিয়ে এসেছে, আর ওটা দরকার ছিল বলে আমি মনে করি। আপনারা জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কত রেটিং দিতে চান সেটাও লিখে জানাতে পারেন। আমি দ্বিতীয়তে যে মুভিটার কথা বলবো সেটা হচ্ছে দেবরা পার্ট 1। এটি ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা ফিল্ম, যা পরিচালনা করেছেন শিবা। এতে অভিনয় করেছেন সাইফ আলী খান, জাভি কাপুর, প্রকাশ রাজ, শ্রীকান্ত। এই ছবিতেও আগের ছবির মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আমার সবচেয়ে প্রিয় একজন নায়ক, সে হচ্ছে জুনিয়র NTR। এই ছবির প্লটটা তৈরি হয়েছে আসলে একটি পাহাড়ি গ্রামকে অনুসরণ করে। 4টি গ্রাম, আসলে একটি গ্রাম না, 4টি গ্রাম, এদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, আর এর যে এরা জীবনযাপন কীভাবে করে, সে কীভাবে তাদের জীবন গড়ে উঠেছে সেই জিনিসটার উপরে। স্মাগলারের যে হাতিয়ার হিসেবে কাজ করে, যে সাগরের থেকে ওই স্মাগলিং জিনিসগুলোকে তারা মাঝ সমুদ্র থেকে ছিনিয়ে নিয়ে আসে এবং স্মাগলারদের হাতে তুলে দেয়। তো এমতো অবস্থায় একটা সময় NTR বুঝতে পারে যে তারা যে কাজটা করছে ভুল করছে। তো আস্তে আস্তে তাদের মধ্যে আর NTR-এর সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। মোটামুটি এটাই হচ্ছে মুভি। সূত্রমতে এই ছবিটা তৈরি করতে 200 থেকে 300 কোটির মতো প্রায় খরচ হয়ে গেছে, আর এ পর্যন্ত 400 কোটির উপরেও আয় করে ফেলেছে এই ছবিটি। এখন এটা তো ব্লকবাস্টার হিট, আর তেলুগু ইন্ডাস্ট্রিতে যে কয়টা ছবি তৈরি হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট আয়কারী একটি ছবি। কিন্তু আমার মতে আয় দিয়ে এর ছবির বিচার করাটা ঠিক হবে না। আমি সমালোচনা করে খারাপ কিছু বলবো না, তবে এই আয়টা সাথে এই ছবিটাকে জাজ করা আসলে ঠিক না।
আমরা যদি এর দ্বিতীয় পার্টটা দেখতে পারি তাহলে হয়তো বুঝতে পারবো যে সত্যিকারভাবে এই ছবিটি কী বলতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে কাহিনীটা আমার কাছে অত্যন্ত সাদা মানে মনে হয়েছে। অনেক সময় আছে কি, আমি বলি না এটা হয়েছে, কিন্তু অনেক সময় আছে যে মিথ্যে কথা করে প্রচার করা হয়। যেমন যে ছবি বানাতে হয়তো 100 কোটি গেছে, তারা বাড়িয়ে বলে 200 কোটি টাকা বা 300 কোটি টাকা বাড়িয়ে বলে। তো এরকম যদি হয়ে থাকে, হতেও পারে, তা আমি বলি না এরকম হয়েছে। তবে আমি সেই ধরনের আহামরি কিছু দেখিনি। আর জাহ্নবী কাপুর এই ছবিতে শুধু বলা যায় তার ফেসটাকে ইউজ করার জন্য তাকে নেওয়া হয়েছে। তার প্রেম ছাড়া তার আর কিছু নাই এই ছবিতে করার মতো। আর আর সাধারণত নায়িকাদের তো থাকেও না। আমার এটাই খুব খারাপ লাগে যে ছবিতে আমরা এই ধরনের কিছু দেখতে পাই না। একটা চরিত্রকে যদি আমি ছবিতে দেই, তার গুরুত্বটা থাকা উচিত বলে আমি মনে করি। IMDb-তে এই ছবির রেটিং দেওয়া আছে 6.1 আউট অফ 10, কিন্তু আমি দেব 5। কারণ এই ছবিতে আরও অনেক কিছু করা যেত। অভিনেতা অভিনেত্রীরা খুবই মানসম্মত এবং তারা খুবই পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রী, কিন্তু সাইফ আলী খান থেকে শুরু করে NTR কাউকে সেইভাবে ইউজ করা হয়নি। সারা মুভি জুড়ে আছে জুনিয়র NTR আর সাইফ আলী খান, কিন্তু তাদের সেরকম প্লটটা তৈরি করে দেওয়া হয়নি যে তারা ওখান থেকে কিছু ছিনিয়ে আনবে। তার মানে আমি যখন ছবিটা দেখি, আমি মনের ভিতরে সেই কিকটা পাইনি, সত্যি কথা বলতে। তো এজন্য আমি দিলাম 5। বাদবাকি আপনাদের হাতে, আপনারা দেখে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। সিকান্দার কা মুকদ্দর এটি একটি হিন্দি ভাষার ছবি, মুক্তি পেয়েছে 2024 সালে, আর পরিচালনা করেছেন নীরজ পান্ডে। ওনার কথা কি বলবো, অসম্ভব গুণী একজন পরিচালক। মুভিতে অভিনয় করেছেন জিমি শ্রীগাল, আমার ফেভারিট, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, রাজীব মেহতা এবং দিব্যা দত্ত। ছবির প্লট কাহিনীটা তৈরি হয়েছে একটি জুয়েলারি শপকে কেন্দ্র করে, যেখানে চুরি হয় এবং সেই চোরকে ডায়মন্ড চুরি হয়, আর সেই চোরকে ধরার দায়িত্ব এসে পড়ে জিমি শ্রীকালের কাঁধে। আর সেই চোরকে ধরতে ধরতে জিমি শ্রীকাল একটা সময় তার সংসার সব কিছু হারিয়ে ফেলে। এই কেসটা চলে প্রায় 15 বছরের উপরে। আর চোরকে ধরতে জিমি শ্রীকাল লাশ মোর্চ হয়, কী নাটক তৈরি করে, সেটার জন্য আপনারা মুভিটা দেখতে হবে। আমি এই জন্যই বলবো না, কারণ মুভিটা অসম্ভব রকমের ভালো। আমি যদি বলে দিই তাহলে আপনাদের মজাটা নষ্ট হয়ে যাবে। আপনাদের অবশ্যই এই মুভিটা দেখা উচিত, সবাইকে নিয়ে দেখা উচিত। অসম্ভব রকমের একটা দুর্দান্ত ছবিটা যারা, আমার আসলে এই সাসপেন্স ধরনের এই ধরনের মুভি খুবই ভালো লাগে। তবে এই ছবিটির বাজেট কত হয়েছিল সেটা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কোনো ফলো করে প্রচার করা হয় নাই, যে এটা তৈরি করতে কত খরচ গেছে বা কত টাকা এটা শো করা হয়েছে। আমি যদি জানি তাহলে আপনাদের জানাবো, আর আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে আমাকেও জানাবেন, আমি যেহেতু জানি না। তো কথা যদি আমি বলি, এই ছবিতে মোটামুটি সবাই ভালো অভিনয় করেছে। জিমি শেরগিলের কথা আমি স্পেশালভাবে বলবো, সে অসম্ভব রকমের ভালো একজন অভিনেতা, গুণী অভিনেতা। ওনার কাছে উনি ঠিকই করেছেন। তবে যার কথা আমার না বললেই নয়, অবিনাশ তিওয়ারি, ওনার পারফরমেন্স আসলে যে এন্টি হিরো আমি বলবো, এটা আমি আসলে ভিলেন বলবো না, এন্টি হিরো। লাস্ট টুইস্ট পর্যন্ত সে অনেকটা হিরোর মতোই থেকে গেছে। তো এন্টি হিরোর চরিত্রটা তিনি যথাযথভাবে তার দায়িত্বটা পালন করেছেন। তামান্না ভাটিয়া, ওনার কাজও ভালো ছিল, যদিও ওনাকে সেইভাবে স্পেস দেওয়া হয় নাই বলে আমার মনে হয়েছে। এই ছবিটা 15 বছরের একটি ছবি। তার মানে এই ছবিটার কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবিটা 15 বছর লেগে গেছে জিমি শেরগিলের যে চোরকে ধরতে। আপনারা সেই কাজটি করবেন না, 15 বছর লাগায় না এই ছবিটা দেখতে। আপনারা এক্ষুনি গিয়ে মুভিটা দেখে ফেলুন, নইলে অনেক কিছুই মিস করবেন। IMDb-তে এই ছবির রেটিং দেওয়া আছে 6 আউট অফ 10, তবে আমি দেব 8। 6 আসলে যথেষ্ট পরিমাণে ভালো না, তো আমি জন্য 8 দিব, বা 8.1। অনেক সময় দেখা যায় কি যে IMDb-তে যে রেটিংটা দেওয়া আছে সেটা কারেক্ট নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে, আমার কাছে যেটা মনে হয় যে হয় না। তো সেই হিসাবে খুবই ভালো মানের মুভি, তা আপনারা দেখতে পারেন। আর ভালো লাগলে জানান, আর যদি আমার মনে করেন যে আমি নাম্বারটা বেশি দিয়ে ফেলেছি, সেটাও লিখে জানাতে পারেন। সো আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজ এ পর্যন্তই, দেখাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত টাটা, বাই বাই, লাভ ইউ অল।